তোমার বয়স কত হলো? অগ্রহ মাসে 99। 99? জোরে বলো, শুনতে পাচ্ছি না। 99, 100 বাকি আছে এক বছর। 99 বছর বয়স? হ্যাঁ। আচ্ছা। অসীম দে সরকার। আচ্ছা, পুজোর আগে ওই সামান্য একটু ব্যক্তিগত উদ্যোগে যদি নিজেদেরও হয়, অন্যদেরও যদি একটু হাসি ফোটে, সেই ইচ্ছাটা পূরণ করার জন্য এখানে এসেছি। একটু সামান্য কিছু এলাকার মানুষদের হাতে একটু শাড়ি এসব তুলে দেওয়ার জন্য। দিদি আপনার নাম কি? আমার নাম ঝুমা চ্যাটার্জি। ঝুমা চ্যাটার্জি, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কোন্নগর থেকে। কোন্নগরেই বাড়ি আপনার? মাতাজি, এখানে রেগুলার দুপুরে প্রসাদের ব্যবস্থা রয়েছে, তো সেক্ষেত্রে কেউ যদি আগে থেকে আপনাকে ফোন করে তাহলে সে কি পরের দিন এসে প্রসাদ পেতে পারে? অবশ্যই 10টার ভিতর 11টার ভিতর বললেও হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগের দিন বললে তো ভালোই হবে। খুবই ভালো। আপনার নাম কি? জলধর চ্যাটার্জি। জলধর চ্যাটার্জি, আচ্ছা। এখানে যে জলধর চ্যাটার্জির নাম আছে, এই জলধর চ্যাটার্জি আপনি, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তখন দাইমা চলে এসে বলেন, দেখো দেখো, এই অর্ধেক অংশ নীল, এ তো মহাপুরুষ হবে, সাধারণ কেউ নয়। সাধারণ কেউ নেই, অসাধারণ। এখানে বলি আদি সমস্ত সব হয় না। বলিটা কীরকম হয়? উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়, জীব হত্যা করা হয় না, হয় না, জাস্ট উৎসর্গ করা হয়। হ্যাঁ। খুব ভালো লাগলো শুনে। এটা এই আশ্রমেরই গোয়াল ঘর ছিল, কিন্তু বর্তমানে লোকের অভাবে এটা পরিত্যক্ত। এটা পুরানো পাতকুয়া, যার পাশে এটা এই আশ্রমের বাথরুম চত্বর। এটা পঞ্চবটি তলা, যেখানে জবা, অশোক, বেল, পাকুড়, অশ্বত্থ গাছ ছাড়াও রয়েছে একটি বট গাছও। আশ্রমের এই পিছনের দিকটায় মাত্র 500 মিটার দূরত্বে রয়েছে সরস্বতী নদী। এটা চিলড্রেন্স পার্ক, যার পাশে এটা প্রাইমারি স্কুল। আশ্রমের সামনের দিকে এদিকটায় রয়েছে কামাখ্যা মায়ের মন্দির, আর গর্ভগৃহের পিছনের দিকে এটা হলো পঞ্চবটি তলা। যেখানে দাঁড়িয়ে আছি সেটা সাধু নিবাস। এদিকটায় রয়েছে গোয়ালঘর, স্টোর রুম ও পাতকুয়া চত্বর, আর এদিকে এই সেবাশ্রমের বাথরুম। তুমি দুবেলা ভালো খাচ্ছ দাচ্ছ, পাশের ঘরে তাদের খাবার জুটেছে কি না সেটাও খোঁজ খবর নেওয়া এবং তাদের জন্য ব্যবস্থা করো। ইউটিউবে প্রথম স্বামী আত্মানন্দ সেবাশ্রম, যার একটা স্টিল ছবিও আপনি ইউটিউবে কোথাও পাবেন না, যা বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যা লোকালি কামাখ্যা মন্দির নামে খ্যাত। আজকে আমার ভিডিওতে আপনারা দেখবেন এই মন্দিরের যাবতীয় ডিটেলস। আর হ্যাঁ, এখানে এলে আপনারা দুপুরের প্রসাদ গ্রহণ করতে ভুলবেন না, যেখানে প্রসাদ মূল্য নেওয়া হয় না। দুর্গাপূজার আগে আসুন দেখে নিই দেবী পার্বতীর বিরাট রূপা, এখানকার শাক্ত তান্ত্রিক দেবীকে, যাকে বলা হয় গডেস অব ক্রিয়েটিভ পাওয়ার, ডিজায়ার অ্যান্ড ফার্টিলিটি। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, আর চোখ রাখুন এনিহয়ারের পর্দায়। আপনারা এখানে আসতে চাইলে হাওড়া থেকে ট্রেন ধরে নেমে পড়ুন বাঁশবেড়িয়া আদি সপ্তগ্রাম, ত্রিবেণী বা মগরা স্টেশনে। আদি সপ্তগ্রাম স্টেশন থেকে এই আশ্রমের দূরত্ব প্রায় 4 কিলোমিটার, বাঁশবেড়িয়া স্টেশন থেকে প্রায় 3.5 কিলোমিটার, মগরা স্টেশন থেকেও প্রায় 4.5 কিলোমিটার এবং ত্রিবেণী থেকে মাত্র 2 কিলোমিটার। যেখানেই নামুন আপনাদের টোটো করতে হবে এবং টোটো রিজার্ভও করতে হতে পারে। হাওড়া থেকে মেন লাইন বর্ধমান লোকাল ধরে নেমে পড়তে পারবেন আদি সপ্তগ্রাম বা মগরায়, আর হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরলে নেমে পড়তে পারবেন বাঁশবেড়িয়া বা ত্রিবেণী স্টেশনে। স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলতে হবে স্বামী আত্মানন্দ সেবাশ্রম, যেটা অনেকেই চিনবেন না, সুতরাং মনে রাখবেন কামাখ্যা মন্দির কথাটা। এটা ত্রিবেণীর শিবপুরের স্বাধীন কলোনি বা গান্ধী কলোনি, যেটা ইসলামপাড়া রেলগেটের একদম কাছেই অবস্থিত। ওই দিকে প্রায় 7-8 মিনিটের হাঁটা পথে ইসলামপাড়া রেলগেট, আর প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত হংসেশ্বরী কালী মায়ের মন্দির। এটা 3 মাথার মোড়ে অবস্থিত ছোট্ট একটা লোকনাথ মন্দির।
এই দিকে প্রায় 500 মিটার হাঁটলেই সরস্বতী নদী, আর 3 মাথার মোড়ে লোকনাথ মন্দিরের উল্টো দিকের গলি দিয়ে 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন শ্রীমৎ স্বামী আত্মানন্দ সেবাশ্রম, যা কামাখ্যা মায়ের মন্দির। তবে যেহেতু এখানে শুরুতে কালী পূজার চল ছিল, সেহেতু এটা কালী মন্দির নামেও বহুল পরিচিত। এটা কি বস্তা কারখানা? মানে তৈরি হয় এখানে বস্তা? ধোয়া হয়, ওকে। ইউটিউব চ্যানেল। এটাই শ্রীমৎ স্বামী আত্মানন্দ সেবাশ্রম। ছোট্ট কিন্তু বেশ পরিচ্ছন্ন এই আশ্রম চত্বর, যেখানে প্রবেশদ্বারের সোজা তাকালেই দেখা মিলবে কামাখ্যা মায়ের। এটা এই আশ্রমের ভোগ রান্নার ঘর, যার পাশেই এটা সমাধি মন্দির। এটা কামাখ্যা মায়ের গর্ভগৃহ, আর এটা রাধাকৃষ্ণ ও শিব মন্দির, যেখানে রাধাকৃষ্ণ ও শিব ঠাকুরের নিত্য পুজো করা হয়। মন্দিরের সামনের এদিকটায় রয়েছে হাত পা ও মুখ ধোবার জন্য বেশ কয়েকটি কলের ব্যবস্থা। চলুন আশ্রমের পিছনের বাগান চত্বর দেখে নেওয়া যাক। এটা হলো এই সেবাশ্রমের পঞ্চবটি চত্বর, যেখানে রয়েছে এই স্বামী আত্মানন্দ গিরি মহারাজের একটি ধ্যানরত মূর্তি, যেটা এক ভক্ত তাঁর আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও সঠিক রূপদান করতে পারেননি। শান্ত নিরিবিলি এই আশ্রমের পিছনের দিকটা, যেখানকার পরিবেশ কিছুটা হলেও গা ছমছমে। এটা হলো এই আশ্রমের স্টোর রুম, বিশেষত যা উৎসবের সময় খুবই কাজে লাগে। এখানে আগে গো পালনও করা হতো, কিন্তু বর্তমানে অর্থ ও লোকের অভাবে গরু আর এখানে রাখা হয় না। এটাই এই আশ্রমের গোয়াল ঘর, বর্তমানে যেটা পরিত্যক্ত। এই পাতকুয়ার জল বহু তীর্থের জল দিয়ে সংস্কার করা, যেটা পুজোয় ব্যবহৃত হয়। এদিকটায় রয়েছে এই আশ্রমের বাথরুম চত্বর, যেখানে পরপর লাইন দিয়ে রয়েছে একাধিক বাথরুমের বন্দোবস্ত। এখানে মহারাজের জন্য তো বটেই, বাকি পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা করে ল্যাট্রিনের বন্দোবস্ত। এটা এখানকার সাধু নিবাস, যেখানে বর্তমানে মাতাজিরা রয়েছেন। তবে বাৎসরিক উৎসবের সময় প্রয়োজনে এখানে এখানকার শিষ্য ভক্তদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়ে থাকে। এটা হলো পঞ্চবটি তলা, যেখানে জবা, অশোক, বেল, পাকুড় ও অশ্বত্থ গাছ ছাড়াও রয়েছে একটি বট গাছও। সেবাশ্রমের বাইরে এটা হলো একটি প্রাইমারি স্কুল, যার পাশেই এটা শিশু উদ্যান। চলুন সাধু নিবাসের উপর থেকে এক নজরে দেখে নেওয়া যাক আশ্রম চত্বর। আশ্রমের এই পিছনের দিকে রয়েছে সরস্বতী নদী, যা এই আশ্রম থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত। এটা চিলড্রেন্স পার্ক, যার পাশেই এটা প্রাইমারি স্কুল। এই আশ্রমের সামনের দিকটায় এদিকটায় রয়েছে কামাখ্যা মায়ের মন্দির, আর গর্ভগৃহের পিছনের দিকে এটা হলো পঞ্চবটি তলা। যেখানে দাঁড়িয়ে আছি সেটা সাধু নিবাস। এদিকটায় রয়েছে গোয়ালঘর, স্টোর রুম ও পাতকুয়া চত্বর, আর এদিকে এই সেবাশ্রমের বাথরুম চত্বর।
এন্ট্রি গেটের পাশেই রয়েছে ভোগ রান্নার ঘর, যার একদম পাশেই এটা হলো শ্রীমৎ স্বামী আত্মানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির, যাঁর আবির্ভাব 1360-এর 20-এ জ্যৈষ্ঠ আর তিরোধান 1409-এর 22-এ চৈত্র। এটাই ওনার শয্যা আর এটাই ব্রহ্মলীন মহন্ত আত্মানন্দ গিরি মহারাজের সমাধিস্থল। এটা বর্তমান মহারাজ স্বামী মাধবানন্দ গিরি মহারাজের শয়নকক্ষ। পাশেই রয়েছে এই যজ্ঞকুণ্ড, যার পাশেই কামাখ্যা মায়ের গর্ভগৃহ। চলুন দেখে নেওয়া যাক। দেবীর যোনিরূপ এখানে পূজিতা হয় না, এটাই মায়ের গর্ভগৃহ, যেখানে পদ্মরূপী ব্রহ্মা, নরসিংহ বিষ্ণু ও সবরূপী আসন শিব ছাড়াও রয়েছে কামাখ্যা মায়ের মূর্তি। মূর্তির মাথার ওপরে রয়েছেন মা ছিন্নমস্তা। আমার বাম দিক থেকে রয়েছেন যথাক্রমে মা কালী, ধূমাবতী, মাঝে কুমারী রূপে মা স্বয়ং, পাশে মা বগলা আর আমার ডান দিকে ও শেষে মা মাতঙ্গী, যেখানে দেবীর অষ্টশক্তি হলেন গুপ্তকামা, শ্রীকামা, বিন্ধ্যবাসিনী, কোটিশ্বরী, বনদুর্গা, পদদুর্গা, দুর্গেশ্বরী এবং ভুবনেশ্বরী। তবে ছবিতে নয়, দেবীর এই মন ভোলানো রূপ দেখতে হলে সশরীরে আপনাকে এখানে আসতেই হবে। গর্ভগৃহের পাশেই এটা রাধাকৃষ্ণ ও শিব মন্দির, যেখানে রাধাকৃষ্ণ ও শিবের নিত্য পুজো করা হয়। দেবী কামাখ্যা হলেন স্বরূপা, মহামায়া ও তন্ত্রের প্রতীক, যিনি লিঙ্গ আকারে মাতৃশক্তির প্রতীক রূপে পূজিতা হন। ইনি হলেন আসামের কামরূপে বিকাশিতা আকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ শাক্ততান্ত্রিক দেবী, যাকে বলা হয় গডেস অব ক্রিয়েটিভ পাওয়ার, ডিজায়ার অ্যান্ড ফার্টিলিটি। যাঁর উৎসব হয় অম্বুবাচিতে, যাঁর সঙ্গী শিব, যিনি দেবী পার্বতীর বিরাট রূপা নামেও পরিচিতা। আচ্ছা, নমস্কার মহারাজ। নমস্কার। আপনার নামটা যদি বলেন। মাধবানন্দ গিরি। আচ্ছা, স্বামী মাধবানন্দ গিরি মহারাজ। এখানে প্রত্যেক মহারাজের নামের সাথেই গিরি কথাটা থাকে দেখেছি। হ্যাঁ, আমার তো গিরিনামা জগৎগুরু শঙ্করাচার্যের ঘরের নাম। হ্যাঁ, জুনাখার অন্তর্গত। গিরি, পুরী, ভারতী, সরস্বতী, বন, আশ্রম, পর্বত, এরকম জগৎগুরু শঙ্করাচার্য এরকম 10টা নামা করেছিলেন, তার মধ্যে আমার স্যার গিরিনামা। আচ্ছা, আপনি কতদিন আছেন এখানে? এখানে আছি আমি 82 থেকে এখানে আছি। 82 সাল থেকে, তার মানে 42 বছর হলো। আচ্ছা, এটা কতদিনের আশ্রম আর কে প্রতিষ্ঠা করেছেন? এটা যিনি প্রথম মূল যে মন্দিরটা করেছিলেন তার নাম ছিল অমূল্য দাম। ফরিদপুরে ওনার বাড়ি। ওনার কোনো সন্তানাদি হয়নি। উনি ইসাপুর গাংচিলে চাকরি করতেন। এখানে সবাই বললেন যে আপনি যখন সন্তানাদি হয়, আপনি পয়সা করে দিয়ে কী করবেন? হ্যাঁ, ভালো পয়সা তো মাইনে পান। তো এখানে বাবার জন্য একটা মন্দির করে দিন। আর তখন এই মানে এটা এইভাবে ছিল না, এটা ছিল টাইলস ছাউনি, ওটা ছিল অ্যাসবেস্টারের। তো এই অবস্থায় উনি ওইটুকু করে দিয়েছিলেন। তারপরে এবার পার্টি লেভেলে গিয়ে মানে মায়ের মন্দিরটা করা হয়েছে। আচ্ছা, এখানে আমাদের যে চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, ওনাকে অনুরোধ করে বলাতে তো উনি রাজি হলেন যে ঠিক আছে। তো উনি এইটাই করে দিয়েছেন, এই মানে এই মায়ের মূল মন্দির এবং বারান্দা এইটুকু ওনার দানে করা। আর এইটা আমাদের ভক্ত শিষ্য, তার মধ্যে একজন শিষ্য আসবে জলধর চ্যাটার্জি। হ্যাঁ, ওনারই ভাগটা বেশি। আমি কোনোরকম করে লাখখানেক টাকার কালেকশন করে দিয়েছিলাম। আর করার ইচ্ছা আছে, উপরে ঘরটা করার ইচ্ছা আছে। এই আশ্রম খোলা বন্ধের সময় কি আছে আর প্রতিদিনের পূজার সূচি কি আছে? ভোর 4টের সময় মন্দির খোলা হয়, 8টার সময় বাল্যভোগ দেওয়া হয়, গুরুদেবের আজ বাল্যভোগটা হয়। আর 10টায় হয়ে ওঠে না, আমরা 10টা টাইম দিই, 12টা পর্যন্ত পুজো অর্চনা চলে। ফল ভোগ সহকারে দেওয়া হয়। বেলা 12টায় মন্দির বন্ধ হয়,
শয়ন দিয়ে দেওয়া হয়। আবার বৈকাল 4টের সময় মন্দির খুলে দেওয়া হয়। বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠান কি আছে এখানে? প্রথমে 22শে চৈত্র মানে উনি যে দেহ রেখেছিলেন, হ্যাঁ, ওই 22শে চৈত্রকে সাধু ভাণ্ডারা করা হয়। আর জ্যৈষ্ঠী মাসে আমার গুরুদেবের জন্মতিথি পালন করা হয়। বিশেষ জ্যৈষ্ঠ ওনার আবির্ভাব হয়েছিল, তো সেই দিনটায় ওনার পূজা অর্চনা, হোমযজ্ঞ এই সমস্ত কিছু হয়। আষাঢ় মাসে মায়ের অমাবস্যা উপলক্ষে এখানে মায়ের কুমারী পুজো, কুমারী মেয়েকে বসিয়ে যে পুজো করা হয়। মায়ের যে মূল যে অনুষ্ঠানটা সেটা কিন্তু এইটাই প্রধান। এই কামাখ্যা মায়ের পুজোটা খুব সুন্দর করে করা হয়, হোমযজ্ঞ হয়, রামায়ণ গীতা পাঠ এই সমস্ত সব হয়, একই সাথে চলতে থাকে সব। আশ্বিন মাসে মায়ের দুর্গাপুজো নিত্য পুজোর মতো করে বা তার সঙ্গে যোগ করে আমরা সেটা করে দিই। মানে সপ্তমী থেকে পুজোটা শুরু হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। অষ্টমীতে মায়ের এখানে ভোগ রাগ করা হয় এবং সেই প্রসাদ হাতে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হয়। মাঘ মাস হচ্ছে বার্ষিক উৎসব। মানে এই যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই মন্দিরটা দিবস উপলক্ষে এটা উৎসব হয়। 3 দিন ব্যাপী নাম গান, হোমযজ্ঞ, গীতা পাঠ, চণ্ডী পাঠ এগুলি সব একসঙ্গে চলতে থাকে। নারায়ণের সেবা করানো হয়। সব ভক্তজনরা আসেন তাদের প্রত্যেকেই প্রসাদ দেওয়া হয়। এই আমাদের মানে বছরে এইটা সারা বছর। আর এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা তো আছে আগে থেকে ফোন করলে? হ্যাঁ। আচ্ছা, আর এখানকার সাথে যোগাযোগের নাম্বারটা কি মাতাজির নাম্বারটাই? হ্যাঁ, আচ্ছা, ওখানেই করলে হবে। ঠিক আছে, তাহলে ওই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? বাইরে থেকে কোনো দর্শনার্থী বা ভক্ত যদি আসে? না, সেরকম এখনো পর্যন্ত নেই, ভবিষ্যতে যদি হ্যাঁ, ভবিষ্যতে পরিকল্পনা আছে। ঠিক আছে, মানে এইটার উপরেই আমরা সেই ঘরটা করবো। আচ্ছা। আর ওই যে পিছনে ঘর আছে, কত পর্যন্ত যাওয়া হয়নি, ওখানেও উপরে ঘরটা করার পরিকল্পনা আছে। কিন্তু হয়তো একটা বৃদ্ধাশ্রম করা, এটা পরিকল্পনা আছে, বা বাচ্চাদের রেখে এখানে লেখাপড়া শেখানো, ওই করানো, এইগুলো আমাদের মাথায় রয়েছে আর কি। পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া থেকে আসতে চায় বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে আসবে? আচ্ছা, হাওড়া থেকে যদি আসতে চায়, এখানে যদি ট্রেনে আসে তাহলে আদিসপ্ত গ্রামে নামতে হবে। আদিসপ্ত গ্রাম থেকে নেমে ওখান থেকে টোটো ধরে বলতে হবে ইসলামপাড়া রেলগেট। ইসলামপাড়া রেলগেট থেকে ওখান থেকে আসতে হবে উত্তর দিকে, রেলগেটটা পার হতে হবে না, তার আগেই বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে এসেছে, ঢুকেছে, হ্যাঁ, এইটা ধরেই আমাদের এখানে আসা যায়। আপনাদের এখানে তো ত্রিবেণীতে নেমেও আসা যায়, ত্রিবেণী স্টেশন থেকে তো বোধহয় এটা সব থেকে কাছে। হ্যাঁ, হবে, ওখানে টোটো ধরতে হবে। বুঝতে পেরেছি। এই আশ্রম কিছু জনসেবামূলক কাজ কিছু করে? খুব বন্যা হয়েছিল এক বছর, তখন তাদেরকে ওখানে সেবা করানো হয়েছিল। একটা ক্লাব আছে এখানে আমাদের, ওই ক্লাবের মাধ্যমেই আমরা এখানে চাল ডাল যা কিছু প্রয়োজন ছিল সব দিয়েছি, ওরা করেছে। আর মাঝে মাঝে বস্ত্র বিতরণ, এই যেমন আজকের বস্ত্র বিতরণ হবে, এটা আমরা পুরোটা করে উঠতে পারি না। অনেক সংস্থা আছে যারা তারা কিছু জায়গায় তারা দান করে আসে, আমরা তাদেরকে ধরে নিই। বস্ত্র দান করা হয়, কম্বল দান করা হলো, চোখ অপারেশনের ব্যবস্থা করা হলো এখানে। চোখ অপারেশন না, আমার চোখ দেখানো আর কি। এখানকার কাছাকাছি তো হংসেশ্বরী মন্দির। হ্যাঁ আছে, এটা হচ্ছে আমাদের মন্দির থেকে দক্ষিণ দিকে, ওটা রাজবাড়ি, ওটা রাজার আমলে ওটা তৈরি। ঠিক। এখানকার পাশাপাশি দর্শনীয় স্থান আর কি আছে? আর আছে মানে আমাদের এই সপ্তঋষির ঘাট, এই যে ত্রিবেণী, যেটা 7 জন ঋষি ওখানে তপস্যা করতেন। বহু বছর আগে এখানে কুম্ভমেলা হতো, আর এই ঋষিরা এখানে বসে তপস্যা করতেন। এই বেহুলা লক্ষ্মীন্দার এই ঘটনা নিশ্চয়ই মোটামুটি জানা আছে। বেহুলা যে পাটটা, যেখানে কাপড়টা কাচতেন আর কি, সেটা এখনও বর্তমান। আচ্ছা, হ্যাঁ, ওটা শ্মশানের উপরেই। এখানকার প্রসাদ নিরামিষ নাকি আমিষ? না, নিরামিষ। যা ক্রিয়াকর্ম হয় সব সাত্ত্বিক মতো করা হয়। এখানে বলি আদি সমস্ত সব হয় না। বলিটা কীরকম হয়, উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়, জীব হত্যা করা হয় না, জাস্ট উৎসর্গ করা হয়। খুব ভালো লাগলো শুনে। আমাদের গুরুদেবের নির্দেশ আছে, যেখানে বলি হয় সেখানে তোমরা দেখবেও না চোখে, বাহ, হ্যাঁ, সেখান থেকে সরে আসবে। বছরে এমন কোনো দিন আছে কি যেদিন কেউ আগে থেকে জানালেও প্রসাদ হবে না, এরকম কোনো দিন আছে? না। আচ্ছা, মানে আগে থেকে জানালে প্রসাদের ব্যবস্থা সব সময়তেই করা যাবে। কয়জন আসবে নিশ্চয়ই আমরা জেনে নেই। আমি এই স্বামী আত্মানন্দ গিরি মহারাজ সম্পর্কে বিশেষ কিছু জানি না, ওনার সম্পর্কে যদি 2-1 কথা বলেন। আচ্ছা, কুন্তিঘাটে যখন ক্যাম্প হয়, মানে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যারা এসেছিল তারা ওখানে আশ্রয় নিয়েছিল, ওই কুন্তিঘাটে ওনার জন্ম হয়, সন্তান ভূমিষ্ঠ হলো, এবং তার অর্ধেক অংশ নীল রঙের ছিল। তখন দাইমা ছুটে এসে বললেন, দেখো এই অর্ধেক অংশ নীল, কোনো মহাপুরুষ হবে। যখন একটু বড় হলেন তখন ওই মানে ওনার খেলাধুলাই ছিল মাটি দিয়ে মূর্তি করে, মায়ের মূর্তি তৈরি করে তার পূজা আদি করা। একবার মা কালীর একটা মূর্তি উনি নিয়ে এসেছেন, তো আমার যে গুরুদেবের মা তখন বলি,
তুই এ কী করছিস? আমরা একই ঘরে শোয়া বসে সব কিছু রান্না বান্না সবই এখানে খাওয়া দাওয়া সবই হয়, আর এই ঘরে তুই মাকে ঢুকিয়েছিস, তা আমাদের তো অকল্যাণ হবে। তা বলছে মা কিচ্ছু হবে না, মা তো আমাদের, মা তো আমার নিজের, অনিষ্ট কেন হবে? মা তো নিজেই যেছে বলছে তুই আমাকে প্রতিষ্ঠা কর। যাই হোক, তা লেখাপড়া খুব একটা হয়নি, ক্লাস 3-4 পর্যন্ত পড়াশোনা করেছেন। এক দিদিমণি এলেন, বাবা এখানে চেয়ারে বসে আছেন, সেই দিদিমণি প্রণাম করছেন, গুরুদেব বলছেন দিদিমণি আপনি তো আমার গুরু, হ্যাঁ ওনার স্কুলে পড়াশোনা করেছেন, তো আপনি আমাকে প্রণাম করছেন কেন? বলে না না বাবা, তুমি তো, আমরা তো এই জগতের গুরু হয়েছি, পাঠ্য জগতের গুরু, আর তুমি তো আধ্যাত্মিক জগতের অনেক উচ্চের। তাই দুজনেই প্রণাম করলেন। এর মধ্যে বাবা একটু ঘরে গেলেন, তখন উনি বললেন যে আমরা এই অঙ্ক করতে দিতাম, আমার আগের নাম ছিল শিশির ঠাকুর। শিশির ঠাকুর। শিশির ঠাকুর, হ্যাঁ। কিরে অঙ্ক করেছিস? কী দেখাবে নিয়ে, তো কী করেছিস দেখি সিলেট, তো সিলেট নিয়ে এসে দেখি মা গানের মূর্তি। এই নিয়ে দিদিমণিরা খুব মারধর করতেন, মানে উনি গল্প করলেন, খুব মারধর করতেন। যিনি হেড টিচার ছিলেন তিনি বললেন দেখো একে ওর মারধর করো না, কারণ এর যা হাব ভাব দেখি ও কালে কালে ও সন্ন্যাসী হয়ে যাবে। আর হলো তাই। এখানে যে পুজো অর্চনাদি হয় সবই ওনার আদেশ অনুযায়ী, এক বছর এক রকম ক্রিয়াকর্ম সব বলে দেন, সেই অনুযায়ী সব হয়। তবে এইটাকে কেন্দ্র করে মানে অনেক ভক্তজন সব আসে, রোগ ব্যাধিতে কেউ ভুগছে, কেউ বিভিন্ন রকম সমস্যা আছে, হ্যাঁ এগুলি তিনি বিধান দিতেন এবং করেও দিতেন। আর উনি ঘরে যে মূর্তিটা এনেছিলেন ছোটবেলায়, হ্যাঁ, সেটা কি কামাখ্যা মায়ের মূর্তি? না, সেটা মা কালীর মূর্তি। মা কালীর মূর্তি। এটা তো কামাখ্যা মায়ের মন্দির। হ্যাঁ, বাইরে বলছি সবাই বলছে কালী মন্দির। কালী মন্দির ওই কারণে প্রথম ওই কালী পুজো থেকে তো শুরু হয়েছে, তো ওই জন্য ওই কালী বলেই চেনেন। পরে মানে আদেশ করলেন মাকে যে আমি মা কামাখ্যা, মা দুর্গা, কামাখ্যার মূল স্বরূপ তো মা দুর্গা, হ্যাঁ আমি দুর্গার উপরে তোর ওইখানে পুজো নেবো, তার জন্য সব ব্যবস্থা করবো। আচ্ছা, কামাখ্যা মায়ের যেরকম পুজো হয় জনি রূপ থাকে, তো সেটা কি এখানে আছে? না না না, সেটা একমাত্র কামাখ্যাতেই আছে। কামাখ্যাতেই আছে। ঠিক আছে মহারাজ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আপনিও ভালো থাকুন। যে পথে নেমেছেন, মানে এই যে সত্য সন্ধানের জন্য যে নেমেছেন, সত্যের সন্ধান যেন পেয়ে যান, এইটাই মায়ের কাছে প্রার্থনা করি, আমার গুরুদেবের কাছে প্রার্থনা করছি। ওরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। ভালো। মাতাজি আপনার নাম কি? মাতা যমুনাগিরি। মাতা যমুনাগিরি। মাতাজি এখানে রেগুলার দুপুরে প্রসাদের ব্যবস্থা রয়েছে, তো সেক্ষেত্রে কেউ যদি আগে থেকে আপনাকে ফোন করে তাহলে সে কি পরের দিন এসে প্রসাদ পেতে পারে? অবশ্যই। ঠিক আছে। দিনের দিনও যদি আসে, এবার আমাদের মানে ভোগ রান্নার সময় আসলেও হয়ে যায়, অসুবিধা হয়। আচ্ছা, 10টার ভিতর 11টার ভিতর বললেও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগের দিন বললে তো ভালোই হবে, খুবই ভালো, জানাই গেল। হ্যাঁ বেড়েছে, আগে থেকে বললে ভালো হয়। ঠিক আছে। আর মাতাজি বলছি, আপনাদের তো এখানে প্রসাদ মূল্য বলে কিছু হয় না, ঠাকুরের উদ্দেশ্যে যে যেটা প্রণামী দেবে সেটা তার ব্যাপার। ঠিক আছে মাতাজি, আপনার সাথে কথা বলে কোনো ইয়ে নেই, চাহিদাও নেই, কিছু নেই। নিশ্চয়ই। চালিয়ে দিচ্ছে বা চলে গেলেই হলো। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। আপনারাও ভালো থাকবেন, আসবেন মাঝে মাঝে। আপনার নাম কি? জলধর চ্যাটার্জি। জলধর চ্যাটার্জি। আচ্ছা, এখানে যে জলধর চ্যাটার্জির নাম আছে, এই জলধর চ্যাটার্জি আপনি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এই আশ্রমের সাথে কতদিন ধরে যুক্ত? 1980 সাল থেকে যুক্ত। 1980? মানে দীক্ষা নিচ্ছে 80 সালে, তার আগে থেকে আসছে। আচ্ছা, আপনার গুরুদেবের নাম কি? শ্রীমৎ স্বামী আত্মানন্দ গিরি মহারাজ। ও, এই যে এখানে কাছে দীক্ষা নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মিশনের ছেলে, রামকৃষ্ণ মিশনের ছেলে। রামকৃষ্ণ মিশনের ছেলে। আপনার বাড়ি কোথায়? মমিনপুর। খিদিরপুর, মমিনপুর। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, খুব ভালো থাকবেন। মণিমালা দাস। মণিমালা দাস। তোমার বয়স কত হলো? অগ্রাম মাসে 99। 99? জোরে বলো, শুনতে পাচ্ছি না। 99, 100 বাকি আছে, এক বছর। 99 বছর বয়স? হ্যাঁ। আচ্ছা, তুমি কি চুলে রং করেছো ঠাকুমা? ঠাকুমা, তুমি কি চুলে রং করেছো? চুলে রং করোনি? তোমার চুল 99 বছর এরকম কুচকুচে কালো? এই যে 210টা দিয়ে আনছি একটা নবরত্ন। আচ্ছা, আর তোমার কটা নাতি নাতনি কি বলছো? পুতি? 6টা ছেলে, 6টা বউ, 12টা নাতি, 13টা নাতি, 31টা পুতি। 31টা পুতি মানে হচ্ছে নাতির ছেলে পুলে, তাই তো? নাতি নাতনির ছেলে পুলে। এক পুতি আছে, 3 নাই। আচ্ছা, দুবাই।
বাহ, নাতিনের মাইয়া বিহার, হ্যাঁ। বেনারস, হ্যাঁ এলাহাবাদ, হ্যাঁ গয়া, হুম। কাশী, হুম। মাইথান, তারাপীঠ, হুম। বক্রেশ্বর, হুম। দেওঘর, হুম। বৌদ্ধধাম, তেঁতুল পাহাড়, নলক্ষ মন্দির। পুরীতে গেছে 3 বার, বৃন্দাবন গেছে 3 বার। খালি ফুল বেচছা। গঙ্গাসাগর গেছি, জয়দেব গেছি, বাংলাদেশের বীরমুক্তস্থানে গেছি, চন্দ্রনাথ গেছি, রামসাধু মেলা লিঙ্গেমণি গেছি, বীরসাধু ফরুসাদের মেলায় গেছি, ওরাগান্দি গেছি, এই জায়গায় ঠাকুরনগর গেছি। তোমার বয়সে তো কথা বলার ক্ষমতা থাকে না লোকের, এত মনে আছে। আমি খাইতে পারি, ঘুমাইতে পারি। আমি খাইতে পারি, ঘুমাইতে পারি। বাবারে, ঠিক আছে। অন্তত তোমার এক পদ্মার লোড হয়ে ঘুমিয়ে দিতে পারি। আচ্ছা, নমস্কার দিদি, আপনার নাম কি? নমস্কার, আমার নাম সুপর্ণা তালুকদার দে সরকার। সুপর্ণা তালুকদার দে সরকার। আপনি কোথা থেকে আসছেন? আমরা এসেছি কোন্নগর থেকে। এখানে আপনি আজকে কেন এসেছেন? অন্তরিক তাগিদ থেকে বলা যায় না, এই মাতাজির সঙ্গে আমাদের পরিচয় অনেক দিনের। তো এখানে আমরা আরও আসি, বারবার আসি। পুজোর আগে ওই সামান্য একটু ব্যক্তিগত উদ্যোগে যদি নিজেদেরও হয়, অন্যদেরও যদি একটু হাসি ফোটে, সেই ইচ্ছাটা পূরণ করার জন্য এখানে এসেছি। একটু সামান্য কিছু এলাকার মানুষদের হাতে একটু শাড়ি এসব তুলে দেওয়ার জন্য। এখানে কি এর আগে এসেছেন? হ্যাঁ, এর আগে এসেছি, অনেকবার এসেছি। এরকম- এরকম অনেক জায়গায় আমাদের ব্যক্তিগত উদ্যোগেই যাই, কারণ ওই যে সামান্য কিছু তুলে দিতে গিয়ে ওদের মুখে যে হাসিটা, সেটা অনেকটা বড় প্রাপ্তি হয়। নিশ্চয়ই। সেই ইচ্ছেটুকু পূরণের জন্যই আসি এখানে। দিদি, দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলার, অ্যাজ এ স্কুল টিচার, আমি একটি স্কুলে পড়াই, আমি আমার ক্লাসেও এই কথাটা বলি মেয়েদের, যে আমাদের অনেকের অনেক তো জামা হয়, অনেক কিছুই হয় পুজো। আমি সবসময় ওদের বলি, একটা নিজে কম নিয়ে অন্যকে দেওয়ার যে আনন্দ 10টার থেকে বেশি হয়ে যায়। তাই আমার মনে হয় এই উৎসবের আনন্দে সবাই যেন আমরা একটু সামিল হতে পারি। আমরা যদি প্রত্যেকে একটা করেও অন্তত কাউকে দিই, তাহলে অনেককে দেওয়া হয়। যদিও আমাদের ক্ষুদ্র উদ্যোগ, তবু তাতেও 50টি মানুষও যদি একটু হাসি মুখে পুজোটা কাটাতে পারি, এইটাই সকল দর্শকের উদ্দেশ্যে আমার এটাই বক্তব্য, যে একটু সবাই যেন আমরা সকলের পাশে দাঁড়াই। মানে আপনি বলতে চাইছেন দর্শকদের উদ্দেশ্যে যে আপনারাও এগিয়ে আসুন, আপনাদের হ্যাঁ, সাধ্য হ্যাঁ। মতো চেষ্টা করুন একটু অপরের হ্যাঁ, মুখে হাসি ফোটাতে। একদমই। এবং এসে দেখি তো এদের চাহিদা অনেক নয়, এটা তো সামান্যতেই খুশি। সেটাই। এটা তো মা শারদারও একটা বিখ্যাত হ্যাঁ, কথা আছে যে একদম। আপনাকে সবাইকে খাওয়াতে হবে না, একদম। কিন্তু চোখের সামনে একজন একজন। ক্ষুধার্তকে দেখতে পেলে একেবারে। তাকে খাইয়ে। তাতেই তো ঈশ্বর সেবা। একদম হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিই খুব ভাই? ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো হ্যাঁ, থাকবেন। আপনার সঙ্গে আলাপ হয়েও তো আমাদের খুবই ভালো লাগলো। আচ্ছা দিদি, আপনার নাম কি? আমার নাম ঝুমা চ্যাটার্জি। ঝুমা চ্যাটার্জি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কোন্নগর থেকে। কন্যাগড়েই বাড়ি আপনার? আচ্ছা, আপনি কি এর আগে এখানে এসেছেন না, আমি first time? আসিনি। আমার বান্ধবী হচ্ছে সুপর্ণা তালুকদার, ওর সাথে আমি এসেছি, এই প্রথমবার এসেছি, খুব ভালো লাগলো। আচ্ছা, খুব ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার সাথে কথা বলেও খুব ভালো লাগলো। আপনার দাদার নাম কি? অসীম দে সরকার। অসীম দে সরকার। আপনার বাড়িও কন্যাগড়ে? আমারও কোন্নগর। আপনি এখানে এর আগে এসেছেন? হ্যাঁ, আমি এখানে অনেকবার এসেছি। মানে কবে হ্যাঁ। থেকে করছেন এটা? কতদিন ধরে চলছে আমি আপনার এই লাস্ট activity? 30 ইয়ার্স, প্রায় 30 বছর ধরে ডিফারেন্ট জায়গায় যাই, সেখানে আমার সাধ্যে যতটুকু কুলায় নিশ্চয়ই। চেষ্টা করি মানুষকে হেল্প করতে। আচ্ছা, যদি আপত্তি না থাকে, আপনার প্রফেশন কি, কি করেন আপনি? আমি অ্যাকচুয়ালি একটা ইউএস মাল্টিন্যাশনাল কর্পোরেশনে চাকরি করতাম। তা আমি রিসেন্টলি ডিআরএস নিয়ে এখন আমি কোটাক মহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্সে আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। আমি একটা কথাই বলবো, আমাদের প্রত্যেকের জগতের কাছে ঋণের শেষ নেই। হ্যাঁ, উই আর অল ইন্ডেটেড টু দ্য সোসাইটি, সো লেট আস কাম ফরওয়ার্ড টু হেল্প আওয়ার ডিস্ট্রেস পিপল। যাদের কিছু নেই তাদেরকে একটু করেও যদি আমরা হেল্প করি, দে ক্যান লিড আ হেলদি লাইফ। সো দিস ইজ মাই আপিল টু অল অফ ইউ, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড হেল্প আদার্স। ঠিক আছে, গড ব্লেস ইউ, নাইস টু টক উইথ ইউ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার। আজকে কোন্নগর নিবাসী শ্রদ্ধেয়া মাননীয়া সুপর্ণা তালুকদার দে সরকার মহাশয়া এবং শ্রদ্ধেয় মাননীয় শ্রী অসীম দে সরকার মহাশয়ের আন্তরিক সহযোগিতায় এবং শ্রীমৎ স্বামী আত্মানন্দ সেবাশ্রমের উদ্যোগে
পুজোর আগে এই এলাকার কিছু আর্থিকভাবে নিঃস্ব মানুষদের মুখে হাসি ফোটাবার উদ্দেশ্যে বস্ত্র বিতরণের অনুষ্ঠান হতে চলেছে। আমি আন্তরিকভাবে ওনাদের সৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে ওনাদের দীর্ঘায়ু কামনা করছি। শিবানী আচার্য জয় দাদা এদিকে ঠিক আছে, ঠিক আছে। দিদির নাম কি? পম্পা ঘোষ। হাসি ঠিকাদার বলো জয় দিদির নাম কি? আপনার কাগজটা দিয়ে দিন। ঠাকুমার নাম কি? শোভা সিংহ। আচ্ছা, লুঙ্গি তুই পরবি? যা। আপনার নাম কি দাদা? উত্তম বিশ্বাস। ঠিক আছে। ঘড়িতে প্রায় দুপুর 2টো, খেতে বসে পড়লাম। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখানকার মাতাজির হাতের রান্নার সত্যি তুলনা হয় না। বিশেষ করে মোচা আর কচু শাকের জবাব নেই, না খেলে বুঝবেন না। এখানকার সাথে যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে বারবার লিখে দিয়েছি, প্রয়োজনে ফোন করতে পারেন। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব অন্য একটি আশ্রমের ভিডিও নিয়ে, যেখানে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। কাজেই অপেক্ষা করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। নমস্কার।